আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করছি হচ্ছে সেলস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? দেখেছিলাম এটা। ভিডিওটা দেই নেই, দিয়ে দিব। আমার কাছে থাকবে না, টেনশন নিয়েন না, ঠিক আছে? সো সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা কাজ করতে হইতো। এটা আমি দেখাইতে পারিনি ওই দিনকে আপনাদেরকে, ঠিক আছে? সো ধরেন আমরা এখন যেই সেলস ক্যাম্পেইনটা ক্রিয়েট করব, এটার নাম হচ্ছে ডাইনামিক সেলস ক্যাম্পেইন বা ডাইনামিক রিটার্গেটিং, ঠিক আছে? ডাইনামিক রিটার্গেটিং কি জিনিস বলেন তো? দ্বিতীয়বার কাউকে টার্গেট আপনি একটু সুন্দর করে এক্সপ্লেইন করে বলে দেন তো নাকি মানে একটু লাউডলি বললেন। কাস্টমার যখন একটা প্রোডাক্ট দেখে ওই প্রোডাক্টটাই মানে বারবার ওর সামনে অ্যাড দেখানোটাই হচ্ছে ডাইনামিক রিটার্গেটিং। যে যেটা দেখে তাকে ওইটাই দেখাবে। আপনি একটু সুন্দর করে বলে দেন, উনি তো একটা বলছে, আপনি একটু সুন্দর করে বলে দেন। যেমন স্যার আমার পেজ থেকে কেউ নিচে দাঁড়ান, একবার দাঁড়ান। এরকম এখন তো ওনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, দেখার পরে বারবার তাকে আবার সেটা তার সামনে আনা বা বারবার দেখানো। কোনটা বারবার দেখানো? এই যে একটা এক তো বারবার দেখাবে, এটা তো বাংলা কথা। যে প্রোডাক্ট ডাইনামিক রিটার্গেটিং কাকে বলে? যারা আমাদের পেজে আছে আগে থেকে বা কেনাকাটা করছে আমাদের পেজ থেকে এরকম এটা হচ্ছে রিটার্গেটিং। যে প্রোডাক্টটা দেখছে ওই প্রোডাক্টটাই বারবার ওর সামনে মানে অ্যাড দেখানো। ইয়েস, দ্যাটস দ্য থিং। ডাইনামিক রিটার্গেটিং। আমি যে প্রোডাক্টটাকে এড টু গেট করে আসলাম, এটা আমার সামনে দেখাইলো বারবার। এটা কি টার্গেটিং? ডাইনামিক রিটার্গেটিং। এখন কে কোন প্রোডাক্ট এড টু গেট করে আসছে সেটা কি আপনি জানেন? আপনার জানার সক্ষমতা আছে? ফেসবুক তো জানে, ঠিক আছে? তো এটার দায়িত্বটা ফেসবুকের কাছে। তো এটা হচ্ছে ডাইনামিক, যেটা কন্ট্রোল আপনার কাছে নাই, ঠিক আছে? তো ডাইনামিক রিটার্গেটিং করার জন্য আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। কাস্টম অডিয়েন্সটা কোথা থেকে আমরা ক্রিয়েট করব? আমরা ক্রিয়েট নিউতে গেলাম, যাওয়ার পরে কাস্টম অডিয়েন্স। সো আমরা এতদিন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি হচ্ছে ওয়েবসাইট থেকে, ফেসবুক পেজ থেকে, ওকে? অ্যাড ম্যানেজার থেকেই তো ক্রিয়েট করবেন। কাস্টম অডিয়েন্স সোর্স হিসাবে ওয়েবসাইট থেকে ক্রিয়েট করছি অথবা ফেসবুক পেজ থেকে ক্রিয়েট করছি। কিন্তু আজকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে ক্যাটালগ থেকে। কোত্থেকে? ক্যাটালগ সেট আপ করছেন? ক্যাটালগ আপনারা সেট আপ করতে বলছি না? ওই ক্যাটালগ থেকে আমরা, ক্যাটালগটা কি জিনিস? আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট আমি ফেসবুকে আপলোড করে দিতেছি, ঠিক আছে? So, আপনার কোন প্রোডাক্টটা কয়টা স্টক আছে, কোন প্রোডাক্টটা বেচা কিনা হইতেছে, ফেসবুক ইন ডেপথ একদম ক্লিয়ারলি জানতে পারতেছে। স্যার একটা কথা বললাম আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কি সবগুলো মিতা সুইচ যে অ্যাপসটা আছে ওইটা থেকে সবগুলো করতেছেন? কি বলছেন? চিনে আবার বলেন। মানে অ্যাড ম্যানেজার যে এটা থেকে সবগুলো কাজ করতেছেন? কোন জায়গা থেকে হচ্ছে আপনি বলেন না। এই যে বিজনেসের একটা অ্যাপস আছে না মেটা সুইট, মেটা বিজনেস সুইট, ওটা থেকে না? আমি কোন জায়গা থেকে করতেছি? এখানে কি লেখা? admanager.facebook.com। লিংক থেকে আপনি আমি শুরু যখন থেকে বাসায় যাবো তখন কি এই লিংকটা লিখতে হবে ওই জায়গায়? লিংকটা লিখতে হবে না। কিভাবে যাইতে হবে অ্যাড ম্যানেজার জানেন আপনি? ফেসবুক পেজে ইয়ে করলে তারপর ওই জায়গায় যে বাম ফেসবুক পাশে থেকে যাওয়া যায় বাম পাশে যে লেখাগুলো অ্যাড ম্যানেজার। বিজনেস সুইচ ওইটা থেকে যাওয়া যায় না? এক জায়গা থেকেই তো দুইটা, তাই না? আমি এটা বাসা থেকে খুঁজছি অনেকগুলো যে পাই না কই থেকে সারে না ভিডিও দেখতে হবে তাইলে পাবেন। দেখছি ভিডিও ভিডিওর মধ্যে যখন আমি অ্যাড ম্যানেজারে যাই, প্রথমে অনেকবার দেখাই দিয়েছি। এখান থেকে দুই সাইড থেকে 9 ডট মেনুতে ক্লিক করলেও পাবেন, আবার বাম সাইডে ওখানেও কি অ্যাড ম্যানেজার লেখা থাকে, মেটা বিজনেস সুইট লেখা থাকে। অ্যাড ম্যানেজার থেকে হইতেছে
এটাই আর কি এখন তো আমরা কাজ করতেছি অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে ক্যাম্পেইন ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু দেখলাম। So, আপনি আজকে থেকেই শুরু করেন আর কি কি সেট আপ করে দিতেছি। আচ্ছা, তো ধরেন ক্যাটালগে যাওয়ার পর নেক্সটে গেলাম। যাওয়ার পরে যে ক্যাটালগ আমরা সেট আপ করছি ওইটা আমাদেরকে দেখাই দিতে বলতেছে। ঠিক আছে, যে ইউর এম্পায়ার এই ক্যাটালগটা আমরা সেট আপ করে আসছিলাম। ঠিক আছে, আসার পরে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন ইভেন্টস। ইভেন্টস এখানে তিনটা ইভেন্ট আছে। প্রথমটা হচ্ছে হু ভিউড প্রোডাক্টস ফ্রম ইউর প্রোডাক্ট সেটস। হ্যাঁ, পিপল হু ভিউড এ প্রোডাক্ট অন ইউর ওয়েবসাইট অর অ্যাপ। দেখতে পাইতেছেন, মানে আপনার ওয়েবসাইটে গিয়ে যারা যারা প্রোডাক্ট ভিউ করছে, কি ভিউ করছে, প্রোডাক্ট ভিউ করছে, আপনি তাদেরকে টার্গেট করতেছেন। তারপর হচ্ছে হু অ্যাডেড প্রোডাক্টস ফ্রম ইউর প্রোডাক্ট সেটস টু বাস্কেট। ঠিক আছে, পিপল হু অ্যাডেড প্রোডাক্ট টু দেয়ার বাস্কেট অন ইউর ওয়েবসাইট। বাস্কেট মানে কার্ট। বাস্কেট মানে কি? কার্ট। কার্ট মানে কি আমি কিন্তু বলছি ইন ডিটেলসে। কার্ট কি জিনিস বলেন তো? একটু কার্ট করি না আমরা? কার্ট বলতে কোন কার্ট বুঝায়? ভিজিটিং কার্ড। তাহলে কি কার্ট? যদি ভালো লাগে কাট করে করে রাখা বলেন তো কি কার্ট সেটা? শপিং কার্ট। আরে সুপার শপে যে ঠেলে জিনিসগুলো, এটার নাম কি? বাস্কেট। এটার নাম কি? ওইটার নামই কার্ট। ওইটার নামই কি? কার্ট। এই আপনার পিকেট বেস মার্কেট থেকে নামলে পিকেট বেস আমাদের অনেকগুলো আছে বড় বড়। ঠিক আছে, এগুলোর নাম কি? কার্ড। সো অ্যাড টু কার্ড মানে আপনি ওই কার্ডের মধ্যে ঢুকাইতেছেন। ঠিক আছে, আচ্ছা। সো অ্যাড টু বাস্কেট আর অ্যাড টু কার্ড কি একই জিনিস? বুঝতে পারছেন? অ্যাড টু কার্ড অ্যাড টু বাস্কেট কি একই জিনিস। সো যারা যারা আপনার প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করছে আপনি তাদেরকে টার্গেট করতে চাইতেছেন। হু পারচেজ প্রোডাক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সেট। হু। সো যারা যারা আপনার থেকে প্রোডাক্ট পারচেজ করছে আপনি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছেন। সো আমরা এখান থেকে দুইটা অডিয়েন্স ক্রিয়েট করব। হু ভিউড আওয়ার প্রোডাক্ট। আচ্ছা, হু ভিউড আওয়ার প্রোডাক্ট। অডিয়েন্স রিটেনশন। রিটেনশন মানে কি জিনিস বলেন তো? ওয়েবসাইট ভিজিট করা হ্যাঁ, ওয়েবসাইট ভিজিট করছে কতদিনের মধ্যে ওইটা রিটেনশন মানে হচ্ছে লাস্ট 14 দিনে কারা কারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে। লাস্ট 14 দিনের ডেটা। এখানে আই বাটনে ক্লিক করলে কি দেখাইতেছে? The number of days will remain with your audience after engage with your content. আচ্ছা, তো লাস্ট 14 দিনে যারা যারা আমার থেকে প্রোডাক্ট ভিউ করছে আমি তাদেরকে টার্গেট করতেছি। ঠিক আছে, আর যারা যারা আমার থেকে অ্যাড টু কাট করছে সেখানে আমি আবার দেবো লাস্ট 30 দিন। লাস্ট 30 দিনে আমার থেকে যারা অ্যাড টু কাট আমার ওয়েবসাইটে গিয়ে যারা প্রোডাক্ট অ্যাড টু কাট করছে। ঠিক আছে, এখন কথা হইলো প্রোডাক্ট ভিউ যারা করছে তাদেরকে 14 দিন কেন টার্গেট করতেছি, আর যারা প্রোডাক্ট অ্যাড টু কাট করছে তাদেরকে 30 দিন কেন টার্গেট করতেছি? কোন উত্তর আছে? আমার থেকে যারা প্রোডাক্ট ভিউ করছে আমার ওয়েবসাইটে গিয়ে সিঙ্গেল প্রোডাক্ট ভিউ করছে তাদেরকে আমি 14 দিন টার্গেট করতেছি। কয়দিন? আর যারা অ্যাড টু কাট করছে তাদেরকে আমি 30 দিন টার্গেট করতেছি। মানে লাস্ট 30 দিনে যারা যারা অ্যাড টু কাট করছে তাদেরকে টার্গেট করতেছি। আর লাস্ট 14 দিনে যারা প্রোডাক্ট ভিউ করছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এই জিনিসটা কেন? কারণ যে যে লোক প্রোডাক্ট পেজ ভিউ করছে কম্পেয়ার দেন যে লোক অ্যাড টু কাট করছে, কোন লোকটা বেশি গুরুত্বপূর্ণ? একটু কাট করছে
অ্যাড টু কার্ট যে করছে সে বেশি গুরুত্বপূর্ণ না? আপনি ঘুমাইলে হবে না তো, আপনি হেলান ছেড়ে বসেন। না আমিও জানি আপনি ঘুমান না, একটু ঘুমের ভাব আসছে আর কি, ঠিক আছে? সো অ্যাড টু কার্ট যে করছে সে নেয়ার টু পারচেস, সে কেনার জন্য মোর ইন্টারেস্টেড, কিনে ফেলবে, ঠিক আছে? এই জন্য সে অ্যাড টু কার্ট করে রেখে দিছে, তার কাছে প্রোডাক্টটা ভালো লাগছে। যে ব্যক্তি প্রোডাক্টটা ভিউ আর যে প্রোডাক্ট ভিউ করছে তার কাছে ভালো লাগছে, সে প্রোডাক্ট ভিউ করে চলে গেছে, ঠিক আছে? সো সো যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে তাকে যদি আপনি 30 দিন পর্যন্ত অ্যাড দেখান, সে মনে রাখতে পারে, ঠিক আছে? কারণ সে বেশি ইন্টারেস্ট ছিল। কারণ দিন যত যায় ইন্টারেস্ট তত কমতে থাকে। যে প্রোডাক্ট ভিউ করছে তাতে এমনি ইন্টারেস্ট কম, 30 দিন পর্যন্ত সে ভুললেই যাবে, তাই জন্য 14 দিন পর্যন্ত সর্বোচ্চ। আর যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে সেতে ইন্টারেস্ট বেশি, তো তাকে 14 দিন পর্যন্ত আমরা টার্গেট করতে আর 30 দিন পর্যন্ত টার্গেট করতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে কোনো মানুষের যখন কিছু কিনতে ইচ্ছা হয় সে কিন্তু উইদিন 7 ডেজ কিনে ফেলে, উইদিন 7 ডেজ কি কিনে ফেলে। 7 দিনের পরে যদি তাকে কিনাইতে যান তাহলে হবে না। কেউ যদি কোনো কিছু কেনার ইচ্ছা পোষণ করে 7 দিনের পরে সে কোনো না কোনো জিনিস কিনে ফেলবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সাইকোলজি আর কি। সো ওই অনুযায়ী যারা প্রোডাক্ট ভিউ করছে তারা কম ইন্টারেস্টেড, তাদেরকে আমরা 14 দিন পর্যন্ত অ্যাড দেখাইতে পারি, ঠিক আছে? যে লাস্ট 14 দিনে যারা যারা প্রোডাক্ট ভিউ করেছে তাদেরকে আমি অ্যাড দেখাইলাম। আর অ্যাড টু কার্ট হচ্ছে লাস্ট 30 দিন, ঠিক আছে? তো এখানে অ্যাড টু কার্ট লাস্ট 30 দিন, যেহেতু একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, এখানে নাম দিলাম অ্যাড টু কার্ট। এটা কত হচ্ছে আপনার বিজনেসের নাম দিলেন ইউর এম্পায়ার added to cart catalog 30 দিন, ওকে? এভাবে দিয়ে দিলে হইতেছে। তারপরে এখানে যদি ভিউ প্রোডাক্ট দেন তাহলে এখানে লিখলেন ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্টস ক্যাটালগ, এখানে হচ্ছে লাস্ট 14 দিন, ওকে? এভাবে দিয়ে আপনি আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবেন। সো আমি ক্রিয়েট করতেছি না, কজ অলরেডি ক্রিয়েট করা আছে, ঠিক আছে? সো আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন কাস্টম অডিয়েন্সেস, এখানে দিলে হচ্ছে আমরা ইন্টারেস্ট বেসড টার্গেটিং করব, আর এখানে দিলে হচ্ছে কাস্টম অডিয়েন্স গুলো আসবে। সেখানে ক্লিক করি, তাহলে দেখেন কাস্টম অডিয়েন্সে গেলাম, যাওয়ার পরে দেখা যাচ্ছে ক্লাইম। ক্লাইম মানে হচ্ছে আমি যেগুলা ক্যাটালগ থেকে ক্রিয়েট করছি। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যেটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি। কাস্টমার লিস্ট মানে তো কাস্টমার লিস্ট ম্যানুয়াল আপলোড করছে। আর ওয়েবসাইট মানে হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? সো সোর্স গুলো কিন্তু এখানে দেখা যায়, ওকে? সো আমি লাস্ট 14 দিন যারা টু কার্ট করছে তাদেরকে নিলাম, এবং লাস্ট 14 দিন যারা প্রোডাক্ট ভিউ করছে তাদেরকে আমি নিলাম, ঠিক আছে? আর অল ওয়েবসাইট ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর, যারা যারা লাস্ট 180 দিনে আমার ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আমি এর দেখাই দিচ্ছি। আর আরেকটা জিনিস, আমরা যখন রিটার্গেটিং অ্যাড দিতেছি, কি টার্গেটিং? রিটার্গেটিং অ্যাড দিতেছি, তখন আমাদের এজ থাকবে 18 থেকে, মানে এজ কোনো স্পেসিফাইড থাকবে না। কি থাকবে না? যা আছে তাই বাই ডিফল্ট, জেন্ডার যা আছে তাই বাই ডিফল্ট। কেন সেটা? যেন সবাই দেখতে পারে। মাইনে দিলেন একটা, ঠিক আছে? ছেলেরা তো মেয়েদের জিনিস কিনে, এরা ছেলেদের সেটা না, কথা হচ্ছে আপনি যখন ব্রড টার্গেটিং করতেছেন, কি টার্গেটিং? বা নতুন টার্গেটিং করতেছেন, ইন্টারেস্ট বেসড টার্গেটিং করতেছেন, ঠিক আছে?
কোর অডিয়েন্স টার্গেটিং করতেছেন, তখন আপনি খুব স্পেসিফিক চাইতেছেন যে শুধু ওমেন বা ম্যাথস প্রোডাক্টগুলো শুধু মেন। এজ রেঞ্জ একদম স্পেসিফিক, লেটস সে 20 থেকে 35, 20 থেকে 40, একদম স্পেসিফিক চাইতেছেন। সো যখন আপনি নতুন অডিয়েন্স টার্গেটিং করতেছেন, আপনি যখন এক্সিস্টিং অডিয়েন্স টার্গেটিং করতেছেন, সেখানে ধরেন একজন টার্গেট করছেন পুরুষ, চলে আসছে মহিলা, তো সে যেহেতু আসছে, তার ইন্টারেস্ট আছে, তার প্রয়োজন আছে বিধায় তো আপনার কাছে আসছে নাকি, এখন তারিখে আপনি ফালাই দিবেন? ওই জন্য যখন রিটার্গেটিং সেট করতেছেন, তখন ওই জেন্ডার আর হচ্ছে এজ হাত দেওয়া দরকার নেই, কারণ যে আসছে তাকেই দেখাইলে হবে। সেটা বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই। আচ্ছা, গেল। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কখন ক্রিয়েট করব? যখন আমাদের প্রচার, কোনো একটা প্রোডাক্টের প্রচার প্রয়োজন, প্রচার ফানেলের কয়টা স্টেজ? তিনটা। Awareness, traffic, ফানেলের কয়টা স্টেজ? ভুলে গেছেন? আমাদের খাতা কলমে লেখা আছে। হ্যাঁ, তো ক্লাসের সময় খাতা কলম নিয়ে আসলে ভালো তো লেখা রাখতাম, পরের দিকে আনেন নাই কেন? খাতা কলম তো পরের কথা, আমি তো ওই জিনিসটা কিছু কিছু মনে আসতেছে মেমোরিতে নাকি, আপনি বলেন না? হ্যাঁ, তিনটা স্টেজ। কয়টা স্টেজ? টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য কি থাকে? বিক্রি করা, না, প্রচার করা, সবার সামনে আমাদের প্রোডাক্ট তুলে ধরা, জানানো। এখন টপ অফ দ্য ফানেলের অবজেক্টিভ কি, মানে কি কি ক্যাম্পেইন হইতে পারে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আর মিডল অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য থাকে কি? প্রোডাক্টের গুণগত মান জানানো, কাস্টমার সাথে আমাদেরকে এঙ্গেজ করা, কাস্টমার সাথে কি আমাদের ব্র্যান্ডের এঙ্গেজ করা। এঙ্গেজ করা মানে কি? আংটি পরানো, ভালো একটা সম্পর্ক, বিশ্বাস অর্জন, বিশ্বাস অর্জন করা। এটা কই পাইছেন? বিশ্বাস অর্জন তান্ত্রিক লেখা। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলে ওটা বললাম ভালো খারাপ, মানে তাদেরকে বোঝানো যে আমাদের রিয়েল এটা ভালো। বুঝাইতেই পারেন। এঙ্গেজমেন্টের অর্থটা হচ্ছে ধরেন ইন্টারাকশন করা, ঠিক আছে? কি করা? ইন্টারাকশন করা। ভাই আসেন একটু কফি খাই, কথাবার্তা বলি, সামথিং লাইক। অ্যাওয়ারনেস মানে কি? হাই হ্যালো, ঠিক আছে? হাই হ্যালো, দ্যাটস ইট। আর এঙ্গেজমেন্ট মানে ভাই আসেন একটু কফি খাই, আলাপ আলোচনা করি, ঠিক আছে? আর এই আর কি এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের কি কি হইতে পারে? ভিডিও ভিউ হইতে পারে, মেসেজ ক্যাম্পেইন হইতে পারে, ফলোয়ার ক্যাম্পেইন হইতে পারে। এঙ্গেজমেন্ট অনেকগুলো অবজেক্টিভ আছে। বটম অফ দ্য ফানেলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা মিডল অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য কি থাকে তাইলে? ওয়েবসাইট ভিজিটর, ট্রাফিক ক্যাম্পেইন অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওয়েবসাইট ভিজিটর অথবা মেসেজ অথবা ভিডিও ভিউ। এখানে কি আমাদের বেচা উদ্দেশ্য থাকে? আর যদি আমাদের সেলস ক্যাম্পেইন হয়, এখানে কি আমাদের ভিডিও ভিউ উদ্দেশ্য থাকে? কতটা ভিডিও পাইলাম সেখানে ম্যাটার করে? কয়জন মানুষের কাছে রিচ হলো সেটা ম্যাটার করে?
কয়টা ট্রাফিক আসলো সেটা ম্যাটার করে? কি ম্যাটার করে? কতটা সেল আসলো বিক্রি হলো। ও বাপ, ইউ গাইস আর সো স্মার্ট। আচ্ছা, কতটা সেল আসলো সেটা ম্যাটার করে। এখন কথা হচ্ছে এই তো স্ট্র্যাটেজি ওয়াইজ ক্যাম্পেইন ক্রিয়েশন। এখন দেখেন একজন মানুষ আপনাকে বাজেট দিছে ধরেন $100, 12-13 হাজার টাকা দিল যে ভাই তুমি আমার জন্য মার্কেটিং করে দাও, ঠিক আছে? সো এখানে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট কয় টাইপের হইতে পারে। বা আপনি যে নিজেও বিজনেস করেন নিজের টাইপটা বোঝার চেষ্টা করবেন। ক্লায়েন্টকে বুঝাই তাহলে বুঝলেই হবে সে আসলে কি চাইতেছে। যে লোকের বাজেট $100, তার উদ্দেশ্য কি? ভাই আমার সেল লাগবে। কি লাগবে? সেল লাগবে। বা কারো বাজেট ধরেন $500, ভাই আমার কি লাগবে? সেল লাগবে, ঠিক আছে? তো তার যার বাজেট $100 $500 সে হচ্ছে ছোট বিজনেস। কি বিজনেস? ছোট বিজনেস, ঠিক আছে? তো ছোট বিজনেসের ক্ষেত্রে এখন একটা বিজনেস কি হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। এখন ছোট বিজনেস আপনি কিভাবে মার্কেটিং শুরু করবেন বলেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাবেন প্রথমে যে লোকগুলা অ্যাওয়ারনেস করবো, যারা ভিডিও দেখবে বা ওয়েবসাইটে যাবে তাদেরকে আমি টার্গেটিং করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো, দেন তাদেরকে আবার টার্গেটিং করে আমি সেলস ক্যাম্পেইন করব। এভাবে করলে কি হবে? আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ধরেন আপনি $50 শেষ করে ফেললেন, কোনো সেল নেই। ওই লোক কি আপনাকে সন্তুষ্ট করবে? বাট কিন্তু মার্কেটিং এ পারো না, ঠিক আছে? তো ক্লায়েন্টের বিজনেস যখন ছোট হবে সব বাজেট অ্যাওয়ারনেসে দিয়ে দিলে হবে না, কারণ তার সেল লাগবে, ঠিক আছে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারাই করে যাদের বাজেট অনেক বেশি। ধরেন মার্কেটের সামনে বিলবোর্ড টানানো, লাভ কি কি কোম্পানি? গো এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি, ঠিক আছে? ইউনিলিভার কোম্পানি, ফেয়ার এন্ড লাভলি, আমরা বলি ফেয়ার এন্ড লাভলি। আচ্ছা, এখন নাম দিচ্ছে গ্লো এন্ড লাভলি। সো ধরেন বিজ্ঞাপনটা লাগাইছে 1 মাসের জন্য কয়েক লক্ষ টাকা দিছে, ঠিক আছে? ছোট একটা বিজনেসের জন্য 2 লাখ টাকা দিয়ে 2.5 লাখ টাকা দিয়ে একটা বিলবোর্ড টানানো পসিবল? তার যা পুঁজি আছে সব ঢেলা দেন হবে? একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের কোটি কোটি টাকা মার্কেটিং বাজেট, সেটা লাগাই দিতে পারে, তার বেনিফিট আসতেছে ডেফিনেটলি, নাহলে তো সে লাগাইতো না। আপনার ক্ষেত্রে কি সেটা হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে যাদের বাজেট অনেক বেশি থাকে, ঠিক আছে? ঘুমাইলে হবে না, বুঝবেন না, ভিডিও দেখলে তো তোরা বুঝে আসবে না, ক্লাসে বুঝতে হবে। সো যার বাজেট আসলে কম তাকে যদি সব আপনি অ্যাওয়ারনেসে ঢাইলা দেন তাহলে কিন্তু হবে না। তো আপনার বাজেটের 70%, কত পার্সেন্ট? 70% যাবে হচ্ছে সেলস ক্যাম্পেইন, ডিরেক্ট সেলস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ডিরেক্ট সেলস ক্যাম্পেইন। এখানে কোনো ফানেলিং টানেলিং নাই, এখানে কি নেই, কোনো ফানেলিং নাই। ওকে, আচ্ছা, 70% সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইন সিলেক্ট করে দিবেন। এখন সেলস ক্যাম্পেইনটা কিন্তু দুই টাইপের। মেসেজ ক্যাম্পেইনও কিন্তু সেলস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? বাংলাদেশে মেসেজ ক্যাম্পেইন দিয়ে কোটি কোটি টাকা সেল হইতেছে, ঠিক আছে? আমরা তো কাজ করতেছি বাংলাদেশের জন্য, মেসেজ ক্যাম্পেইন দিয়ে লাখ লাখ টাকা সেল হইতেছে। কি দিয়ে? মেসেজ ক্যাম্পেইন দিয়ে সেল হইতেছে। মানুষজন মানে যত বড় প্রোডাক্টই হোক, এঙ্গেজমেন্ট কেপস অবজেক্টিভ থেকে মেসেজ ক্যাম্পেইন। ওকে, এই যে এঙ্গেজমেন্ট থেকে মেসেঞ্জার হবে কি, সে মেসেজে কথাবার্তা বলবে, তাকে কনভিন্স করে সেল করাবে। আমরা বাঙালি, আমরা এখনো মেসেঞ্জারে কি দেই? অর্ডার দেই। ওয়েবসাইটে আমরা এখনো অতটা অভ্যস্ত হয়ে উঠি নাই, বুঝতে পারছেন? যেমন আপনি কখনো ওয়েবসাইট থেকে অর্ডার দিচ্ছেন? দেন নাই। অনলাইন থেকে কখনো কিছু অর্ডার দিচ্ছেন? কিসের মাধ্যমে? মেসেঞ্জারে, তাই তো? তাই তো? সো মেসেঞ্জার মাধ্যমে সেল হইতেছে। সো বাংলাদেশের প্রেক্ষিতে বা সব জায়গাতেই, এবং মেট্রো এটা এখন প্রায়োরিটি দিতেছে, মেসেঞ্জারটা এখন একটা সেলস ক্যাম্পেইন। সো আপনি যখন নতুন শুরু করতেছেন
ক্লায়েন্টের বাজেট যদি ছোট হয়, প্রথম আপনি মেসেজ ক্যাম্পেইন দেন। ওকে, মেসেজ ক্যাম্পেইন দিয়ে শুরু করলেন। সো চলতে থাকলো, মেসেজ দিল, তাকে রিপ্লাই করলেন, কনভিন্স করে তাকে সেল করার চেষ্টা করলেন। কনভিন্স কিভাবে করতে হয় এটা কিন্তু বলছি আপনাদেরকে, বলছি না? খেয়াল আছে? 2 নম্বর না 3 নম্বর ক্লাসে মেটা বিজনেস সুইট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেদিন দেখাইতেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইন দেন। তবে সেলস ক্যাম্পেইনে বাজেট কিন্তু বেশি লাগে, মিনিমাম $10 বাজেট দিতে হয়, তাহলে আপনি একটা ফলাফল এক্সপেক্ট করতে পারেন। তো মেসেজ ক্যাম্পেইনে সর্বনিম্ন $5 হইলে যেতেছে, আর $5 নিচে ক্যাম্পেইন দেওয়া দরকার নেই। ইটস আপ টু দ্য ইউ, যদি আপনি মনে করেন $5 নিচে দিবেন তাহলে দিতে পারেন, বাট মোটামুটি লেভেলে আমি মনে করি না আপনি $5 নিচে দিতে পারেন বাজেট। যে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে সর্বনিম্ন বাজেট কত ডলার? $5, মানে অ্যাটলিস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে। ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ, Yes. আপনি আমার ইংরেজিটা মাঝখানে। সমস্যা এটা। হ্যাঁ? কি দরকার স্যার মাঝখানে ইংলিশটা মেরে মুখটা নষ্ট করে দেন? আচ্ছা, এখন ধরেন ক্লায়েন্টের বাজেট যদি ছোট হয় তাহলে তো আপনি শুরুতেই সেলস ক্যাম্পেইন দিয়ে দিলেন। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছোট দিতে পারেন, $2। পেজের ফলোয়ারটা দিয়ে দিলেন, ফলোয়ারটা ম্যাটার করে। দেখেন, পেজের ফলোয়ার নিয়ে দুটো কথা বলি। ধরেন আপনি এখন টিকিট কিনবেন, সাপোজ বিমানের টিকিট কিনবেন, কক্সবাজার ট্যুরে যেতে চাইতেছেন বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রাম বিমানের টিকিট কত? $5,000 মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এখান থেকে পিকনিকে যান না? 4,500 বা 4,900 টাকা, $5,000 আর কি। ঠিক আছে, 4,000 খুবই কম হয়। আই ডোন্ট নো, আমি যেটা দেখছি এটা 5,000 দেখছি। আচ্ছা, তো ধরেন আপনি এখন কক্সবাজার যাবেন বিমানের টিকিট নিয়ে, এনার টিকিট কাটবেন কোত্থেকে? ধরেন আপনি ফেসবুকে গেলেন, সার্চ করলেন বিমানে ক্লাসগুলা কি কি আছে, বিজনেস ক্লাস নাকি ইকোনমি। হ্যাঁ, বিজনেস ক্লাস আর ইকোনমি চেনেন আপনারা? হ্যাঁ, জি স্যার। ইকোনমি ক্লাস হচ্ছে যাদের টাকা কম, ঠিক আছে, আর বিজনেস ক্লাস হচ্ছে যাদের টাকা বেশি। ঠিক আছে, ইকোনমি ক্লাস হচ্ছে লো গ্রেডের বিমানগুলা, মানে কোন রকম বসে গেলেন আর কি, ওইটা যায় পড়লেন এখানে। ঠিক আছে, আর বিজনেস ক্লাস সিটগুলো একটু বড় থাকে, আরামে থাকলেন। ওটা হচ্ছে, হ্যাঁ, লাঞ্চের ব্যবস্থা থাকে, হ্যান তেন। তারপরে কি যেন বলে ওদেরকে, বিমানে যারা ভুলে গেছি। হ্যাঁ, যেটাই হোক, একটু ভিআইপি ব্যবস্থা থাকে আর কি, সিটগুলো একটু বড় বড় থাকে। এটা হচ্ছে বিজনেস ক্লাস। এখন আপনি খুঁজতেছেন কোন বিমানে যাবেন। ঠিক আছে, তো ফেসবুকে আসলেন, সার্চ করলেন কাদের থেকে টিকিট কেনা যায়। আপনার সামনে 4টা 5টা অপশন আসলো। ঠিক আছে, শেয়ার টিপ আসলো, পরে ধরেন সহজ আসলো, ই টিকিট আসলো, অনেক সাইট আসছে। ঠিক আছে, এখন আপনি কারো সম্পর্কে কিছু জানেন না, আপনার তো বিশ্বস্ত প্রয়োজন নাকি? আপনি কি করবেন বিশ্বস্ততা যাচাই করার জন্য? হ্যাঁ, মেসেজ করে বিশ্বাস করে ফেলবেন। মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করবো। জিজ্ঞেস করলে বললো হ্যাঁ আমরা অনেক ভালো, বিশ্বাস করে ফেলবেন। আর দেখবো যে বিশ্বস্ত কিনা, সবকিছু মিলিয়ে। যে আমরা কোন পেজ থেকে কিছু কিনলে যেটা দেখি, ওগুলো রিভিউ দেখি। রিভিউ দেখেন। সো তাদের পেজে গিয়ে আপনি কি দেখবেন? রিভিউ দেখবেন। তাদের পেজের ফলোয়ার কয়জন এটা তারপর দেখবেন। রিয়েল রিয়েক্ট আছে কিনা, কমেন্ট রিয়েল কিনা, অনেকে তো ফেক এই তো শিখেন কিছুটা। এইটাও যদি বলেই তো তাহলে কেমন হবে? ওকে, ডোন্ট মাইন্ড। সো ধরেন, তো আপনি কি করেন? ইউজুয়ালি প্রথমে ম্যাটার করে হচ্ছে ফলোয়ারটা, যে এই লোকের 10,000 ফলোয়ার, না এই লোকের 1,00,000 ফলোয়ার, দ্যাট মিন একটু বেশি বিশ্বস্ত। ঠিক আছে, এই লোকের 2টা রিভিউ, তাও নেগেটিভ আছে একটা, এই লোকের 100টা রিভিউ, হয়তো 1-2টা নেগেটিভ, কে বেশি বিশ্বস্ত?
যার ফলোয়ার বেশি, যার রিভিউ ভালো, তাই তো, তাই না? যার পেজটা সবচেয়ে বেশি সাজানো গোছানো, যার ওয়েবসাইটটা বেশি বেশি সাজানো গোছানো, তাকে তো আপনি বেশি বিশ্বাস করবেন, তাই তো? সো এখানে পেজের ফলোয়ারটা অনেক ম্যাটার করে। এই জন্য আহ, ধরেন আজকে বাটার পেজ যদি 5,000 ফলোয়ার হইতো, বাটার যে জুতার ব্র্যান্ড, আপনার কি মানে জিনিসটাকে হইতো? কারণ বাটা একটা ওয়েল নোন ব্র্যান্ড, আমরা জানি এটা ফলোয়ার মিলিয়ন্স হবে, তাই তো? সো এখানে ফলোয়ারটা অনেক ম্যাটার করে। সো আপনার যদি বিজনেস হয়, ইন দ্য মিন টাইম যদি ক্লায়েন্টের বিজনেস হয়, তাহলে সারা মাস একটা ফলোয়ার ক্যাম্পেইন চলতে থাকবে। বুঝতে পারতেছেন কি চলতে থাকবে? ক্যাম্পেইন। একটা ফলোয়ার ক্যাম্পেইন চলতেই থাকবে, $2, $3 অথবা $1। ক্রিয়েটিভ কি হবে? ক্রিয়েটিভ দিবেন নর্মাল আপনার ভিডিওর যে ক্রিয়েটিভ, একটা ভিডিও চলতে থাকলো অথবা একটা ইমেজ চলতে থাকলো, ঠিক আছে? আচ্ছা, এখন ফলোয়ার ক্যাম্পেইনের জন্য কিছু টিপস আছে। টিপস বলতে কি একটু ফাইজলামি আর কি। ধরেন নবীকে ভালোবাসতে লাইক, ঠিক আছে, কোরআনকে ভালোবাসতে লাভ, সামথিং এগুলা দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে? যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে এই পোস্টে লাইক দেন। আমি কি লাইক না দিলে আল্লাহকে ভালোবাসি না? হ্যাঁ, হ্যাঁ, বাসি তো ওই যে আবেগ বসে তোমাকে দিয়ে তবে দেয়। স্যার এই যে এই ব্যাপারটা কিন্তু ইয়ে আছে, বাস হুম, এগুলাই তো ফলোয়ার বাড়বে। আল্লাহকে ভালোবাসেন লাইক দেন, শেয়ার দেন, শেয়ার দিলে তোমার এটা অন্য জায়গায় চলে গেল, অনেকে দেখতে পারলো আর কি। তো শেয়ার না দিলে কি আপনি আল্লাহকে ভালোবাসেন না? বাসি ওরা কি জানে কি আমি ভালোবাসি না না স্যার এগুলো অন্যান্য নরমাল আচ্ছা, তো ধরেন এখন সে যদি এখানে লাইক দেয়, লাইক দিলে আপনার পেজে ফলোয়ার হয়ে যেতেছে। লাইক ক্যাম্পেইন গুলা কি এভাবে করে মানুষজন, ঠিক আছে? আপনি যদি ফুটবলকে ভালোবাসেন তাহলে আপনি পোস্টে লাইক দেন, উপরে কিন্তু স্পন্সর লেখা থাকবে, দেখবেন? তাহলে ওই আপনি ওই পেজে ফলোয়ার হয়ে গেলেন, লাইক হয়ে গেল। সো ইমোশনাল ভাবে কি ফলোয়ার বাড়ায় নিতেছে। সো এই ফলোয়ারটা আপনার কাজে লাগবে না, বাট ফলোয়ারটা রিয়েল। ওই লোক তো দেখছে আপনার ওই যে আমি ফুটবলকে ভালোবাসি এটা দিয়ে লাইক দিছে, সেটা আপনার কি বিজনেস ওইটা নিয়ে লাইক দেয় নাই। তো সে আপনার কাস্টমার হিসেবে কখনোই কাজে লাগবে না, বাট নাম্বার শো করলো আর কি। আই নট রিকমেন্ড দ্যাট আপনারা জেনুইনলি ফলোয়ার বাড়ান, ওইটা কাজে লাগবে, ঠিক আছে? আপনার বিজনেসের যে প্রমোশনাল ভিডিও আছে, আপনার বিজনেসের যে প্রমোশনাল ইমেজ আছে, ওইটা দিয়ে ফলোয়ার বাড়ান, ফলোয়ার কিনবেন, ওটা কাজে লাগবে। এবং ওইটা দিয়ে বাড়াইলে কি হবে স্যার, এটা স্থায়ী হবে। না, স্থায়ী দুইটাই হবে, ওইটাই ভালো হয়। দুইটাই স্থায়ী হবে। স্থায়ী হবে না কোনটা? দেখবেন অনেকে 500 টাকা দিয়ে 10,000 ফলোয়ার বিক্রি করে, ঠিক আছে? এগুলা ফেক বলতে এগুলা আসলে মানে দেখবেন ওই যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ঠিক আছে, ওরা এসে লাইক দেয়। থাইল্যান্ডে মাইয়া আপনার এখানে লাইক দিবে। সো ফেক ফলোয়ার এগুলো আপনার কোনো কাজেই লাগবে না, অনেক সময় এটা কই নেওয়া যায়, বুঝতে পারছেন? দরকার নাই। সো ফলোয়ার ক্যাম্পেইনটা কি অনেক ইম্পর্টেন্ট মানুষজনের সাবকনসিয়াস, যার ফলোয়ার বেশি সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি বলবে না এই লোক তো ভালো হবে, বিশ্বস্ত, চোখ বন্ধ করে অর্ডার দিয়ে দিবে। বিশ্বস্ততাটা কি অনেক ম্যাটার করে। আচ্ছা, এবার আসেন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার পর এখন হচ্ছে লিড ক্যাম্পেইন। আচ্ছা, লিড ক্যাম্পেইনের আমরা একটু জানাশোনা করি, নতুন একটা টপিক। এতদিন তো আমরা জানছি হচ্ছে অন্যান্য ক্যাম্পেইন নিয়ে, লিড ক্যাম্পেইন নিয়ে আমরা জানি না। আমরা একটু সার্চ করি, যেমন বিটিআই বিডি। বিটিআই চিনেন? ওটা হচ্ছে এখানে লিখলাম গাড়ি ইম্পোর্ট। দেখেন দুনিয়াতে বিজনেস, যত টাইপের বিজনেস আছে, কয় প্রকার বলেন তো? হুম, বিজনেস বিজনেস কত প্রকার, কি কি?
প্রোডাক্ট বিজনেস, সার্ভিস বিজনেস। হ্যাঁ, ওটা তো ঠিক আছে। বিজনেসের টাইপ, এটা হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্টে বিজনেস কত প্রকার, বিজনেসের টাইপ কত প্রকার বলেন। আপনারা কি কেউ মানে কমার্স স্টুডেন্ট না? আপনি কিসে পড়েন? সায়েন্স। আপনি? সায়েন্স। আরে বাপরে, আপনি মানে পড়ছেন তো কিসে পড়ছেন? কমার্স মানে কতটুকু ইন্টার অনার্স পড়ছেন এগুলা? হ্যাঁ, গ্রাজুয়েশন করছেন কিসের উপরে? গ্রাজুয়েশন শেষ করে মানে বিবিএ তে? ভালো। বলছি গ্রাজুয়েশন শেষ করে বিজনেস করে চাকরি করে নাই এগুলো। আচ্ছা, না, তো আমি তো অবশ্যই বিজনেস তো অনেকভাবে উদ্যোক্তা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করছেন আমি ভালো। স্যার কাছ থেকে যে নতুন কিছু জানার জন্য আমি চুপ থাকাটাই আমি তো জিজ্ঞেস করছি, এখন চুপ থাকতে তো হবে না। সমস্যা নাই, প্যারা নাই, চাপ নেওয়ার দরকার নাই, জানতে হবে কোনো কথা নাই। আপনারা তো সায়েন্সে পড়েন নাকি? পড়ি না এখন। খুবই ভালো সাবজেক্ট। কি করবেন সায়েন্সে বইটা? বাংলা নিয়ে অনার্স করছি। হ্যাঁ, বাংলা নিয়ে অনার্স। বাংলা সাহিত্য নিয়ে। বাংলা মানে তো বাংলা সাহিত্য নাকি? সাহিত্য বাংলা হতে কত সাবজেক্ট আছে? আপনি সায়েন্সে পড়তেছেন? হ্যাঁ, না না, ওনার কথা জিজ্ঞেস করলাম। ইন্টার সায়েন্স ছিল। অনার্স কি নিয়ে অনার্স করছি? আচ্ছা, যেটাই হোক, দুই টাইপ, বি টু বি বলেন, বি টু বি B2B আরেকটা, এগুলো তো বলছি আপনাদেরকে আগে। বি টু বি আর কি, বি টু সি, কয় টাইপ? বি টু বি আর B2C বি টু সি। এটা মানে কি বুঝেন? B2B B2C ফয়সাল ভাই একটু বুঝাই দেন। আপনি তো বিবিএরিস্ট। হ্যাঁ, বর্তমানে আসলে জেনারেল লাইনের থেকে টেকনিক্যাল লাইনে এই যে বিপিএল বা বিপিসি যে জিনিসটা আছে এগুলো টেকনিক্যাল থেকে আসছে। আমরা দেখি জেনারেল লাইনে বিবিএ পর্যন্ত এই ধরনের সকল বিজনেস স্টাডিতে এই ধরনের ওয়ার্ড এটা কিন্তু এখন প্র্যাকটিক্যাল। বাংলাদেশে আসলে জেনারেল লাইনে পড়াশোনাটা অন্য আপনি জব চাকরি বা বাইরে কিছুই হয় না। বাস্তবতা আপনি শিখে কিছু করবেন ওরকম সিস্টেম পড়াশোনা দেশে নেই। আচ্ছা, এখন ধরেন আমি তো ভাই মাদ্রাসায় পড়াশোনা করছি, ঠিক আছে? আমার না বিজনেস কই থেকে আসে? আমার আসলে সারাদিন আরবি পড়া, মাসালা পড়া, ঠিক আছে? তো আমি তো ধরেন 4-5 বছর তো এটা নিয়ে পড়ে আছি, বিজনেস, নিজে বিজনেস করছি, এখন আরেকজনের বিজনেস ম্যানেজ করতেছি, 300 বিজনেস নিয়ে পড়ে আছি, ঠিক আছে? অনেক জানাশোনা পড়া, এই আর কি। তো কিছু হইতে হলে নিজের চেষ্টায় হইতে হয় আর কি। স্যার আপনি দেখেন মাদ্রাসা লাইনে আপনি যে পড়াশোনা করছেন ওইটার সাথে এখন যে 4-5 বছর যেটা করতেছেন ডিফারেন্ট না, কারণ এই জগৎটা একদম ভিন্ন, ওটা আরেকটা ভিন্ন। আপনি তো বই কলমে পড়াশোনা করে এটা বইটা মানুষ চাকরি করতে পারে বা কিছু এটা কি তো বিজনেসটা হচ্ছে ধরেন দুই প্রকার, ঠিক আছে? বি টু বি অথবা বি টু সি। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস ডিল হয়, ঠিক আছে? যেটাকে আমরা হোলসেলও বলতে পারি, ঠিক আছে? আর বি টু সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার, বিজনেস টু কাস্টমার। কাস্টমার। সেখানে কোনো ধরেন হচ্ছে আমি অনলাইনে শাড়ি বিক্রি করতেছি, ঠিক আছে? আমি বিজনেস সেল করতেছি ডিরেক্ট কাস্টমারের কাছে, ঠিক আছে? এটা হচ্ছে যে মানে আমার মতোই বিজনেস করে ওনার কাছে আবার হোলসেল একসাথে অনেক আর ধরেন গাড়ির পার্ট, গাড়ির পার্ট, একটা কোম্পানি গাড়ির পার্ট বানায়, পার্টস ধরেন স্পেসিফিক গাজী টায়ার কোম্পানি, ওরা কি বানায়? গাড়ির পার্টস বানায়। পার্টস তো পার্টস কি আপনি আমি কিনুন? আমাদের কোনো কাজ আছে? তাহলে কে কিনবে? যাদের গাড়ি আছে, যাদের গাড়ি আছে বা যারা গাড়ি ব্যবসা করে যারা গাড়ি ব্যবসা করে, ঠিক আছে? সো ধরেন আরো সহজ উদাহরণ দেই, ধরেন চাঁদপুর শহরে 30-40টা হোটেল আছে, ওই হোটেলের মধ্যে আটা ময়দা লাগে, লাগে কিনা? সো তারা গিয়ে পুরান বাজার থেকে আটা ময়দা নিয়ে আসে হোলসেলে,
সো হোলসেল বিজনেসটাও কি B2B বিজনেস। আপনি ধরেন মুরগি বিক্রি করেন, আপনার মুরগির ফার্ম আছে, আপনি 100-150 মুরগি আহ, আছে, আপনি কি একজন মানুষের কি 100-150 মুরগি লাগে? দেখুন একটা বিজনেসেরই লাগবে, হয়তো হোটেল বিজনেস হবে অথবা কমিউনিটি সেন্টার হবে, বিজনেসেরই লাগবে। এই ডিলটা হইতেছে কাদের কাদের মধ্যে? বিজনেস টু বিজনেস হইতেছে, ঠিক আছে? সো B2B বলতে কি বোঝায়? বিজনেস টু বিজনেস যে ডিলটা হইতেছে। আর B2C মানে বিজনেস টু কাস্টমার হইতেছে। বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো কি বুঝাইতে হবে? না আমি তাহিরে ফলো করি না, কিন্তু তাহিরি যা বলে তাই ভাইরাল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হোলসেল বিজনেস, পাইকারি বিজনেস, ওইটাও কিন্তু কি B2B বিজনেস। এরপর হচ্ছে ধরেন B2C, বিজনেস টু কাস্টমার। মার্কেটের নিচে গেলেন, অনেকগুলা দোকান আছে, আপনি যে একটা টি শার্ট কিনে নিয়ে আসলেন, একটা প্যান্ট কিনে নিয়ে আসলেন, ঠিক আছে, একটা থ্রি পিস কিনে নিয়ে আসলেন, ওইটা কি B2C, বিজনেস টু কাস্টমার। একটা বিজনেস ডিরেক্ট কাস্টমার কাছে সেল করতেছে, ঠিক আছে। B2C বিজনেসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডিরেক্ট টু কনজিউমার। ডিরেক্ট টু কনজিউমার, D2C। B2C বিজনেস কি বিজনেস? B2C বিজনেসের আরেকটা নাম কি? D2C, ডিরেক্ট টু কনজিউমার। ডিরেক্ট টু কনজিউমার। কনজিউমার কাস্টমার কাকে বলে বলেন তো? কনজিউমার কে, কাস্টমার কে বলেন? মানে এখানে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা হইতেছে, পরে আস্তে আস্তে টেকনিক্যালে যাব, তাইলে বুঝবেন যে কেন বললাম এতক্ষণই কথা। ক্রেতা বিক্রেতা, আচ্ছা আপনি বলেন কাস্টমার এবং কনজিউমার কাকে বলে? আপনি বলেন, আপনি তো ব্যবসায়ী মানুষ, বিজনেস ওম্যান, বলেন না। ডাইরেক্ট যেটা কিনে নিয়ে আসে আমি বলতেছি মানুষের কথা, মানে কাস্টমার কে, কনজিউমার কে। কাস্টমার মানে হচ্ছে যারা কিন ক্রেতা, কাস্টমার মানে কি? কনজিউমার মানে, কনজিউমার হচ্ছে ভোক্তা, কনজিউমার মানে কি? ভোক্তা। ধরেন বেবি টাইপেট, কাস্টমার কে? বাচ্চা। কিনে কে? বাচ্চার মা, বাচ্চার বাবা, ঠিক আছে। ইউজ করে কে প্রোডাক্টটা? বাচ্চা। তাহলে এখানে বাচ্চার, বাচ্চার ক্রেতা আর বাচ্চা হচ্ছে ভোক্তা, তাই তো, কনজিউমার। কনজিউমার। আর বাচ্চার বাবা মা কি? বাচ্চার বাবা মা কি? কাস্টমার। কাস্টমার আর কনজিউমার দুইটা দুই মিনিং, দুইটা একজন হইতে পারে, দুইটা দুইজনও হইতে পারে, ঠিক আছে। ধরেন আমি এই যোগ্যটা বানাইছি, আমি এটার কাস্টমার, আমি এটার কি কনজিউমার, ঠিক আছে। ধরেন আপনার ওয়াইফ আছে বা আপনার হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ডের জন্য ঈদে একটা পাঞ্জাবি গিফট করবেন, ঠিক আছে। তা আপনি কি করলেন? একটা অনলাইন শপ থেকে অর্ডার দিলেন, এটাকে আপনি পড়বেন? এটাকে আপনি পড়বেন? আপনার হাজবেন্ড পড়বে, আপনার বিএফ পড়বে, ঠিক আছে। সো আপনি হচ্ছেন এখানে কাস্টমার, কনজিউমার হচ্ছে কি? আপনার হাজবেন্ড। আচ্ছা, বুঝতে পারছেন কনজিউমার কি আর কাস্টমার কি? ওকে, হুম, এটাই তো টার্গেট, মানে আপনি ডাক্তারের কোনো অ্যাড দিলেন বা ইয়ে দিলেন, যে ক্যাম্পেইন করলেন, এটা এক্স্যাক্টলি মানে তো আর বাচ্চা দেখে কিনবেন না, বাচ্চা তৈরি ইয়ে না, বাচ্চার মাকে টার্গেট করা, সেটা বাচ্চা পরিবারের এটা কিনবে। যেগুলো কি বাংলাদেশের ফ্ল্যাট? আমার তো মনে হইতেছে না বাংলাদেশে এত সুন্দর ফ্ল্যাট থেকে আসবে। না, স্যার আছে এরকম, তবে আছে স্যার, কালার করে এরকম গুলশান করে। গুলশান বাড়ি ধরাতে আছে এটা।
আচ্ছা, এটা কিন্তু একটা বিজনেস, এটা বিজনেস না? বিটিআই, হ্যাঁ। বিটিআই বাংলাদেশ, ওরা ওদের রিয়েল এস্টেট বিজনেস। কি বিজনেস? রিয়েল এস্টেট। ফ্ল্যাট বেচা কেনা, জমি বেচা কেনা, রিয়েল এস্টেট বিজনেস। ওকে, বাড়িগুলা খারাপ না, সুন্দর। তাহলে ওদের ওয়েবসাইটটা দেখে আমরা বুঝতেছি কি তারা প্রপার্টিস, ঠিক আছে, সেল করে, অথবা ল্যান্ড সেল করে, ল্যান্ড ওনার্স, অথবা কনস্ট্রাকশন সামথিং। মেন বিজনেস হচ্ছে এই দুইটা, দেখলে বুঝাইতেছে। প্রপার্টিজ বা ফ্ল্যাটের মধ্যে কি কি আছে? লাক্সারি আছে, ক্লাসিক আছে, মানে ওয়েল সাদা কমিউনিটি, ডেকোরেশনটা আছে, কমার্শিয়াল, হ্যাঁ, ডেকোরেশন এভাবে ডেকোরেশন। ঠিক আছে। ফ্ল্যাটে যত টাইপ হইতে পারে এগুলো আছে, ল্যান্ড ওনার্স। ওকে, আমি এত কিছু বুঝে আমার লাভ নাই, আমি এটা নিয়ে কাজ করতেছি না, জাস্ট ওপেন করলাম দেখানোর জন্য। আচ্ছা, এখন তাদের যে বিজনেসটা, এটা কিভাবে চলে? ওকে, তো ধরেন ওদের বিজনেস হচ্ছে বি2বি বিজনেস। ওদের বিজনেসটা কি? বি2বি বিজনেস। এখন এটা বি2বি কেন হইলো জিনিসটা? কারণ আমরা মার্কেটিং এর ভাষায় বি2বি এটা একটা বিজনেস, ঠিক আছে। এন্ড অফ এভরিথিং এটা একটা মডেল। এটা একটা কি মডেল? এটা একটা বিজনেস মডেল, ঠিক আছে। বি2সি এটা একটা বিজনেস মডেল, ঠিক আছে। বি2বি বিজনেসের মধ্যে কি হয়? ধর একটা গাড়ি, যেমন ওরা একটা ফ্ল্যাট সেল করতেছে, ওদের বিজনেসটা কিভাবে অপারেট হয়? ওরা ফেসবুকে অ্যাড দিল ফ্ল্যাটের, যে আমাদের একটা ফ্ল্যাট আছে ফর সেল, এত টাকা। একটা মানুষ দেখলো, সাথে সাথে কিনা ফেললো। এভাবে হয় জিনিসটা? এভাবে হয় জিনিসটা? একটা ফ্ল্যাটের বিজ্ঞাপন ফেসবুকে দেখবেন, আপনি দেখে কিনা ফেললেন, এটা কি হয়? যা যায় দেখে তারপর ওটা তো পরে বিষয়, আমার তো টাকা দেন, হ্যাঁ বা না? না। হয় না। আপনি ধরেন গাড়ি ইম্পোর্ট বিডি, ওরা চায়না থেকে গাড়ি এনে সেল করে। ওকে, ওদের একটা গাড়ি অ্যাড দেখলেন, অ্যাড দেখার পরে চেক চেক স্টক কি কি আছে দেখি। ওডি ওডি আছে দেখি। তবে স্যার, এই না, যে ওয়েবসাইট বা অনলাইনে যে এই যে প্ল্যাটফর্মে শেয়ার করে না, এগুলো কিন্তু বারোয়ারি ঝামেলা আছে। আছে কিছু ডিল, কিন্তু বারোয়ারি ঝামেলা আছে। ঝামেলা এরা কি আর জানে না। জবরদস্তি জমির উপরে আবার এটা কত? বিক্রি করে দেয়। তারা কিনে তারা জানে। 37 লক্ষ টাকা, এটা 48 লক্ষ। একটু দাম দিয়ে গাড়ি কিনে কি করছে? 500 টাকা হতে পারে, এই দাম দেয়। আচ্ছা, তো ধরেন এখন এই যে একটা গাড়ি কোম্পানি, এটার দাম 27 লাখ টাকা। ওকে, এটার দাম 37 লক্ষ টাকা। এই গাড়িটা ফেসবুকে দেখলো, মানুষ একটা অ্যাড দেখলো, দেখে কি সাথে সাথে কিনে ফেলবে? ঠিক আছে। ধরেন এই যে একটা গাড়ি, আমার মনে চাইছে আমি টয়োটা সিএচআর হোয়াইট কালার গাড়িটা কিনবো, ঠিক আছে। বা ধরেন টয়োটা সিএচআর রেড কালারটা। আমি কি করলাম, এখানে কি এড টু গেটের কোনো অপশন আছে? বাই নাও কোনো অপশন আছে? রিপ্লাই দিন। মানে বাই নাও এড টু গেট কোনো অপশন আছে? না, কোনো option নেই। একটা ই কমার্স সাইটে গেলে আমরা কি দেখি? ধরেন এই যে এখানে গেলাম প্রোডাক্টের মধ্যে, যাওয়ার পরে অ্যাড টু কার্ট অথবা বাই নাও, বাই নাও। এটা হচ্ছে একটা ই কমার্স। এখানে কি আছে? অ্যাড টু কার্ট কিছু নাই এগুলা, ঠিক আছে। টয়টা পিএস গোয়া এক্সিও প্রিমিও, হ্যাঁ যেটাই হোক, ধরেন টয়টা সিএস রেড কালারটা অ্যাভেলেবেল আছে। আমি এখানে কি করব? ইনকোয়ারিতে ক্লিক করতে হবে। ইনকোয়ারিতে ক্লিক করলে আমাকে বলতেছে যে ভাই তোমার নাম দাও, ফোন নাম্বার দাও, টাইপ ইউর মেসেজ হেয়ার অ্যান্ড সাবমিট, সিলেক্ট পোর্ট, কোন পোর্ট থেকে নেবেন? চট্টগ্রাম থেকে আমি নিব ধরেন। আচ্ছা,
সো বলতেছে ভাই আপনার নাম ফোন নাম্বার দেন, দিয়ে সাবমিট করেন, তাহলে আমরা, তো আমি যদি সাবমিট করি তাহলে কি হবে, তারা আমাকে কল দিবে, ঠিক আছে। তো আমি তাদের থেকে ফোন নাম্বার নিব, নিয়ে কথাবার্তা বলবো যে ভাই আপনারা তো টয়োটা সিএচআর রেড কালারটা অ্যাভেলেবেল আছে, কি অবস্থা, এটা কন্ডিশন কি, কত মাইলেজ গেছে, কত বছর ইউজ করা হয়েছে, ঠিক আছে, কোনো ইঞ্জিন পার্ট চেঞ্জ হয়েছে কিনা, এগুলো আমি জানবো না, জানার দরকার আছে কিনা। সুতরাং একদিন জানলাম, আরেকদিন আমি চট্টগ্রাম পোর্টে গিয়ে দেখে আসলাম গাড়িটা, যেহেতু ইন স্টক অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো আরেকদিন আমি ফ্যামিলি নিয়ে গেলাম, দেখলাম গাড়িটা কেমন, ঠিক আছে কিনা। তারপর আস্তে ধীরে আমি হয়তো ইনস্টলমেন্ট পেমেন্টে বা কিস্তিতে আর কি যেটা বলে, বা আমার ক্যাশ টাকা থাকলে আমি ক্যাশ টাকা দিয়ে কিনে ফেললাম। যদি ফ্ল্যাটের ক্ষেত্রে হয় কি হবে, আমি ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম, দেখার পরে আমি তাদের ফ্ল্যাটটা গিয়ে একটু দেখে আসলাম, লোকেশনটা দেখে আসলাম, ফ্যামিলি নিয়ে গিয়ে দেখে আসলাম, অনেক চিন্তা ভাবনা ডিসিশনের পরে কি আমি আস্তে ধীরে ফ্ল্যাটটা কিনি। সো এখানে কি হইতেছে বিষয়টা, আমাদের ডিসিশন মেকিং এর সময় লাগতেছে, কি মেকিং এ, ডিসিশন মেকিং এর সময় লাগতেছে। আমরা চাইলেই হুট করে জিনিসটা কিনে নিতে পারতেছি না। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে হাই টিকেট প্রোডাক্ট। কি টিকেট প্রোডাক্ট? হাই টিকেট প্রোডাক্ট। হাই টিকেট মানে কি? হাই প্রাইস, হাই ভ্যালু, অনেক টাকা। হাই টিকেট মানে কি? হাই প্রাইস, অনেক টাকা। আর হাই টিকেট হচ্ছে আমাদের শব্দ, আমরা এটা ইউজ করি, আপনারা মার্কেটে আপনাদেরকে ইউজ করতে হবে। সো টাকার অ্যামাউন্ট যত বেশি হবে, মানুষের ডিসিশন মেকিং এ তত বেশি সময় লাগে। ধরেন 2 টাকা দাম একটা চকলেট দিলেন, দেখলো না, হ্যাঁ ম্যাঙ্গো, ওকে খেয়ে ফেললাম। একটা চকলেটের দাম যদি 20 টাকা হইতো, কি 20 টাকা দামের চকলেট কি জিনিস দেখি তো, আপনি 2 মিনিট জিনিসটা দেখতেন, ঠিক আছে। ধরেন 100 টাকা একটা টি শার্ট আপনি কিনে ফেললেন, কিন্তু 700 টাকা দাম একটা টি শার্ট আপনি কেনার আগে ফেব্রিকটা দেখবেন, ঠিক আছে, আপনি যে টাইপের চাইতেছেন এটা মিলে কিনা, অনেক কিছু দেখবেন। বিষয়টা কি হইতেছে, আপনি টাকার অ্যামাউন্ট যত বেশি হইতেছে, আপনার ডিসিশন মেকিং এ তত বেশি সময় লাগতেছে। বুঝতে পারছেন? টাকার অ্যামাউন্ট যখন বেশি হয়, কিসের অ্যামাউন্ট আমার সাথে বলতে হবে তো, টাকার অ্যামাউন্ট যখন বেশি হয়ে যেতে আপনার ডিসিশন মেকিং এর সময় তত বেশি লাগতেছে। সো হ্যাঁ, চিন্তা ভাবনা করতে হবে। সো এখানে প্রসেসটা এরকমই। সো বি2বি বিজনেসের ক্ষেত্রে একটা সেলস টিম থাকে। কি টিম থাকে? সেলস টিম থাকে। সেলস টিমের কাজ হচ্ছে যে মানে লিড কালেকশন করবে। তখন মার্কেটিং সিস্টেমটা হবে কি, লিড কালেকশন করা। এখন লিড কি জিনিস বলেন তো, বলছি কিন্তু ক্লাসে। একজন মানুষের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই 3টা জিনিস মিলে একটা কি, লিড। আমার কাছে যদি 2টা লিড আছে বা আমার কাছে 10টা লিড আছে, দ্যাট মিন কি, 10টা মানুষের ইনফরমেশন আমার কাছে আছে। সো এটাই কি, 10টা লিড। সো তখন আমার কাজ হবে খালি লিড কালেক্ট করা। কি কালেক্ট করা? লিড কালেক্ট করা। আমি ফেসবুকে গেলাম, গিয়ে লিড কালেক্ট করার জন্য অ্যাড দিলাম যে ভাই আমাদের এই গাড়ি স্টক আছে, যদি কিনতে চাও তাহলে লিড ফর্ম ফিল আপ করো, ঠিক আছে ভাই। আমি এখানে যাওয়ার পরে কি দিলাম, ইনকোয়ারিতে ক্লিক করার কি আসছে যে ভাই তোমার নাম, ফোন নাম্বার দাও, তোমার কিছু বলা থাকলে বলো, ঠিক আছে। তারপরে কি হবে, সে আমাকে ফোন দিবে, সেলস টিম কল দিবে, আমি তার সাথে কথা বলবো, এভাবে একটা কানেকশন তৈরি হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি কালেক্ট করা, লিড কালেক্ট করা। লিড কালেক্ট করার পরে ওই লিডগুলোকে তখন সেলস কল দেওয়া। কি কল দেওয়া? কল দেওয়া। সো এখানে একটা সেলস পিচ রেডি করতে হবে। কি পিচ? সেলস পিচ কি জিনিস? পিচ করা মানে কাউকে রিচ আউট করা, সহজ ভাষায় বললে
বা পিচ ডেক হচ্ছে আবার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। শার্ক ট্যাঙ্ক দেখেন আপনারা? হ্যাঁ, শার্ক ট্যাঙ্ক এটা হচ্ছে একটা বিজনেস সিরিজ। ওকে, ধরেন ইউটিউবে গেলাম, আপনি 6 মিনিট তো হয়নি, 1 ঘন্টা তো আরো আছে, আসতে শুরু করছে অনেক পরে। হ্যাঁ, শার্ক শার্ক ট্যাঙ্ক, শার্ক ট্যাঙ্ক এগুলো হচ্ছে বিজনেস সিরিজ। কি সিরিজ? বিজনেস সিরিজ। বিজনেস সিরিজ, যে এই লোকগুলোর একটা বিজনেস আছে, আর এখানে যারা শার্ক হিসেবে বসে থাকে তারা ইনভেস্ট করে। কি করে? ইনভেস্ট করে। এই দেখেন লেখা আছে কি, ফুল পিচ। কি পিচ? ফুল পিচ, অর্থাৎ অ্যাপ্রোচ করা। কি করা? অ্যাপ্রোচ করা, যে আমি, আমার টাকা লাগবে, আমি বিজনেস আছে, আমি এই করতেছি, আমার এত লাখ টাকা ফান্ডিং লাগবে এই কারণে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বিজনেস পিচ বা পিচ ডেক। কি ডেক? পিচ ডেক। তো আপনি যখন একটা কাস্টমারকে আপনার গাড়ি অথবা আপনার ফ্ল্যাট অথবা আপনার হাই টিকেট প্রোডাক্ট যেটাই হইতে পারে এটা বেচার জন্য যখন আপনি অ্যাপ্রোচ করতেছেন বা আপনি তাকে রিচ আউট করতেছেন, ওই জিনিসটাকে বলা হচ্ছে পিচ। ওই জিনিসটাকে কি বলে? পিচ। এখন আপনার একটা সেলস পিচ রেডি রাখতে হবে। কি রেডি রাখতে হবে? সেলস পিচ রেডি রাখতে হবে, যে আমার কাছে যখন একটা মানুষ লিড ফর্ম ফিল আপ করবে তখন তাকে কোনটার পরে কোনটা বলবো, তাকে পরিপূর্ণ অ্যাপ্রোচটা কিভাবে হবে, তাকে বিক্রি করার জন্য আমাকে কি বলতে হবে, এটা আমাকে একটা খাতার মধ্যে একটা স্ট্রাকচার, একটা ফর্ম, একটা ফরম্যাট দাঁড় করাইতে হবে। তো ইউজুয়ালি কি হয় জিনিসটা, তো ধরেন প্রথমে আমি কল দিলাম, কল দেওয়ার পরে সালাম দিলাম, দেন সামথিং হ্যান দেন। সো এই পুরো কলের মধ্যে আমার অ্যাপ্রোচটা থাকবে হচ্ছে তাকে হেল্প করা। কি করা? হেল্প করা, এজ এ গাইড, তাকে গাইড করা। আচ্ছা, ধরেন গ্রামীণ ফোন থেকে আপনাদেরকে কল দেয় না, বা রবি থেকে আপনাদেরকে কল দেয় কিনা, ঠিক আছে, বা কোনো সময় কথা হয়েছে কিনা, কথা হওয়ার পরে কি বলে প্রথমে, যে স্যার আপনার কত এমবি লাগবে, এটা কখনোই বলে? ঠিক আছে, ধরেন আমি একটা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড, আমি কাউকে জিজ্ঞেস একটা ফর্ম ফিল আপ করলাম, ওই পাশ থেকে একজন লোক কল দিল আমাকে, কল দিয়ে বললো যে স্যার আপনার কি একটা ফ্ল্যাট লাগবে। এটা কি হয় জিনিসটা? আপনার মেজাজ গরম হয়ে যাবে না? রিংটোন সেট করার জন্য ফোন দেয়, আমি যাবি কি করি। তো ধরেন অ্যাপ্রোচটা হবে হেল্পিং মাইন্ডসেট। এখানে 3টা ফরম্যাট হবে। কয়টা ফরম্যাট? 3টা ফরম্যাট। আচ্ছা, প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। আইডেন্টিফাই দ্য প্রবলেম। তার সমস্যাটা কি? দেন এজিটেট। এজিটেট অথবা ইমাজিনেশন দ্য সলিউশন। তারপর হচ্ছে সলিউশন। সলিউশন আমাদের কাছে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন কল টু অ্যাকশন হইতে পারে। ফর সিটিএ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। সো সে যখন কল দিতেছে তখন তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। দেখেছেন যে স্যার আমি বিটিআই থেকে রাকিব বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আমি দেখতে পেয়েছি আপনি আমাকে একটা ফর্ম ফিল আপ করেছেন, বা ধরেন গাড়ি ইম্পোর্ট বিডি থেকে আমাকে কল দিল যে স্যার আমি গাড়ি ইম্পোর্ট বিডি থেকে রাকিব বলছি, আমি দেখতে পাচ্ছি আপনার কাছে কি 2 মিনিট সময় হবে কথা বলার জন্য। কারণ সে মানুষের বিজি থাকতেই পারে, অফিসের মধ্যে যদি আপনি কল দিয়ে বলছেন,
স্যার আপনার গাড়ির সময় কথা বলতে চাই, রাগ করতে পারে। তো প্রথমে তার থেকে সময় চাইতে হবে যে স্যার আমি গাড়ি ইম্পোর্ট পিডি থেকে রাকিন বলছি, আপনার কাছে কি 2 মিনিট সময় হবে কথা বলার জন্য? যদি হ্যাঁ সময় আছে, ওকে শুরু করেন। যদি সময় না থাকে তাহলে স্যার আমি আপনাকে পরে কখন কল দিতে পারি? স্যার আর কোনো শব্দ নাই এখানে, বাইটাই হবে না, ঠিক আছে স্যার? ঠিক আছে, বলছে হ্যাঁ আমি অতটা থেকে অতটা সময় ফ্রি আছে, তখন কল দিতে পারেন। তখন আপনি আপনার খাতার মধ্যে বা আপনার এক্সাক্টলি লিখে রাখবেন, তখন কল দিতে হবে। ওকে, যদি অ্যাভেলেবেল থাকে, ওকে তো ঠিক আছে, হ্যাঁ বলতে পারেন। তখন আপনি বলতে পারেন যে স্যার আমি দেখতে পাচ্ছি আপনি আমাদের এখানে টয়োটা সিএচআর রেড কালারটা একটা ইনকিউরি করেছিলেন, আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। ওকে ঠিক আছে বলেন। স্যার আপনি আসলে টয়োটা সিএচআর বিষয়ে কিছু জানতে চাচ্ছেন স্যার কিনা? একটু হ্যালো ক্লাসের মধ্যে আচ্ছা, তো ধরেন স্যার আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি গাড়ি বিষয়ে, ঠিক আছে? আপনার কি স্পেসিফিক কোন টাইপের পছন্দ আছে কিনা আপনার, আপনি কোন ইঞ্জিন পছন্দ করেন, কোন কালার পছন্দ করেন, ঠিক আছে? বা টয়োটা সিএচআর রেড কালারটা নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা জিজ্ঞেস করেন থেকে। তো সে বলতে পারে যে আমার তো এই টাইপের ইঞ্জিন পছন্দ, আমার এই টাইপের টাইপ পছন্দ, এই কালার পছন্দ, ঠিক আছে? এটা কি হাইব্রিড হবে না কি হবে, ঠিক আছে? এরকম পছন্দ। সো টয়োটা সিএচ এর মধ্যে আরো কোনো গাড়ি স্টকে আছে কিনা আপনাদের জিজ্ঞেস করতে পারেন। ওকে, গাড়ি নিয়ে বুঝে যে আপনাদের কোনো হেজিটেট ফিল হইতেছে, বুঝতে কষ্ট হইতেছে, বা সে বলতে পারে হ্যাঁ আমার এই কালার পছন্দ, ঠিক আছে? আচ্ছা ধরেন গাড়ির কথাই বাদ দেই, সহজভাবে বুঝাই। ধরেন প্রথমে কল দিলেন, কল দেওয়া জিজ্ঞেস করবেন যে স্যার আপনার প্রবলেমটা কোথায়, বা আপনি কি সমস্যা ফেস করতেছেন এই মুহূর্তে, আমি কি জানতে পারি? সে বললো যে আমার প্রবলেমটা এইটা, আমি আমার এই প্রবলেমটা ফেস করতেছি, ঠিক আছে? সো তখন আপনি তাকে এজ এ হেল্পিং হ্যান্ড বা এজ এ হেল্প ওয়েল উইজার অথবা এজ এ গাইডেন্স আপনি তাকে গাইড করবেন যে স্যার আপনার প্রবলেম তো এইটা, আপনার সমস্যাটার সমাধান এইভাবে হবে, ঠিক আছে? যদি আপনার সমস্যার সমাধানটা এইভাবে হয় তাহলে ভালো হয়। দ্যাটস ইট। স্যার আপনার প্রবলেমটা কি? আমার প্রবলেম এইটা, ঠিক আছে? সে তখন তাকে বিভিন্ন কোয়েশ্চন করে তার প্রবলেমটা আইডেন্টিফাই করার ট্রাই করলেন। দেন হচ্ছে এজিটেট করানো বা ইমাজিনেশন করানো যে স্যার আপনার প্রবলেম তো এইটা, আপনার সলিউশনটা যদি এমন হইতো যে এভাবে করলে আপনার জন্য বেটার হইতো কিনা। হ্যাঁ বেটার হইতো, বা যদি আপনার সমাধানটা এইটা হয় তাহলে আপনার জন্য ঠিক হইতো কিনা। হ্যাঁ ঠিক হইতো, তাহলে স্যার সলিউশন। এবার তাই বলেন যে স্যার আমাদের যে প্রোডাক্টটা বা আমাদের যে সার্ভিসটা আপনার এই প্রবলেমটা সলভ করতেছে, বুঝতেছেন? আমাদের যে প্রোডাক্টটা অথবা আমাদের যে সার্ভিসটা আপনার যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার সমস্যা সমাধান করতেছে। ওকে, অ্যাপ্রোচটা হয়ে গেল সুন্দরভাবে। সো প্রথমে তার প্রবলেমটা আপনি নিলেন, প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করলেন, দেন এটা সমাধান কি হইতে পারে তাকে গাইড করলেন। তারপরে আপনার প্রোডাক্টটা অথবা আপনার সার্ভিসটা কিভাবে সমস্যা সমাধান করতেছে এটা তাকে বললেন। এবার কি সে কনভিন্স হবে কি হবে না? এবার সে কনভিন্স হবে কি হবে না? হবে, এটাই প্রসেস। এরপর আপনি তাকে বলতে পারেন যে স্যার যে আমাদের এখান থেকে এখনো পর্যন্ত আমাদের এই সার্ভিসটা এত হাজার মানুষ ব্যবহার করেছে, সার্ভিসটা নিয়েছে, অথবা আমরা আমাদের গাড়ি ইম্পোর্ট থেকে পর্যন্ত আমরা এত হাজার গাড়ি আমরা সেল করেছি, ট্রান্সফার করেছি। বিটিএ বলতে হচ্ছে আমরাই পর্যন্ত স্যার এত হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট সেল করেছি,
এত ব্র্যান্ডের সাথে আমরা কাজ করছি, তাকে তখন ট্রাস্ট বিল্ড করাইতেছে। কি বিল্ড করাইতেছে? ট্রাস্ট বিল্ড করাইতেছে যে ভাই আপনার সমস্যার সমাধান আমরা দিতে পারবো এবং আমরাই সমস্যার সমাধানটা দেওয়ার জন্য বেস্ট। বেস্ট। তাকে ট্রাস্ট বিল্ড করাইতেছে। সো স্যার, যদি আপনি এখন ইন্টারেস্টেড থাকেন তাহলে কাইন্ডলি জানাবেন। সো তাহলে আপনি আমাদের একদিন শপে আসেন, অথবা কল টু অ্যাকশন হিসাবে এখন তার কাজ কি? সার্ভিসটা নেওয়া অথবা অর্ডার দেওয়া, তাই তো? তখন তাকে বলতে পারেন যে স্যার আপনার ইমেল অ্যাড্রেসে আমি আমাদের সার্ভিসের বিস্তারিত ডিটেলস পাঠিয়ে দিতেছি, আপনি দেখেন, চেক আউট করে। অথবা আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আমাদের সার্ভিসের অথবা আমাদের প্রোডাক্টের বিস্তারিত পাঠিয়ে দিতেছি, আপনি জিনিসটা চেক আউট করেন, ঠিক আছে? অথবা আপনি বলুন স্যার যে আপনি এখন কেনার জন্য ইন্টারেস্টেড কিনা, বা আপনি কি ভাবতেছেন আমাদের সার্ভিস বা প্রোডাক্টটা নেয়ার জন্য। তো সে বলতে পারে যে আমার এখন এই প্রবলেম আছে, আমি হয়তো আপনাকে 2 দিন পরে জানাতে পারবো। So, আপনি আবার তাকে আবার 2 দিন পরে কল দিলেন, ঠিক আছে? তো এইভাবে করে পরে হচ্ছে ধরেন সে 2 দিন পরে সে বলল ঠিক আছে, বা ধরেন সাধারণত বলতে পারে যে ঠিক আছে আমার এটা প্রয়োজন, আর আপনাদের অ্যাপ্রোচটা কি? বলুন যে আমাদের 50% অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, তাই আমরা কাজ কমপ্লিট করার পরে বাকি 50% পেমেন্ট করলে দেখছি। এভাবে একটা অ্যাপ্রোচ হইতে পারে। কমাইতেছেন আপনি? তাহলে একটা ই কমার্স বিজনেস কি হয়? ডিরেক্ট গেলেন, পারচেজ করে চলে আসলেন। কিন্তু একটা B2B বিজনেস, প্রোডাক্টের সাইজ অনেক বড়, তো এটাকে ডিল ক্লোজ করাও কি একটু কষ্টকর। ওখানে একটু কাট করার সিস্টেম। এখন প্রথম দিন কথা হইলো, সে ক্লোজ হইলো না, বলতেছে যে আমি পরে জানাবো। পরে কবে? আবার তাকে কল দিলেন, আবার তাকে কল দিলেন। এরকম ভাবে একটা মানুষকে যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন সে আসলে ইন্টারেস্টেড বা ইন্টারেস্টেড না, যতক্ষণ পর্যন্ত সে ইন্টারেস্টেড আপনি তাকে কল দিবেন। সে যদি বলে যে ভাই আমি ইন্টারেস্টেড না, আমি এখন কিনবো না, তাহলে হয়তো আপনি তাকে কল দিলেন না, কল ব্যাক করলেন না। বা তাকে আপনি একটা লিস্ট করে ফালায় রাখলেন, যদি কোনোদিন অফার আসে, ঠিক আছে, সে এখন হয়তো সে প্রাইসের কারণে নিতেছে না বা অন্য কোনো প্রবলেমে নিতেছে না, তার প্রবলেমটা আইডেন্টিফাই করে লিখে রাখলেন, একটা লিস্ট করে রাখলেন। ধরুন আজকে বিজয় দিবস আসছে, তাকে কল দেন যে স্যার আপনি তো ইন্টারেস্ট দেখাইছিলেন, হয়তো আপনার প্রাইসের কারণে নিতে পারেন নাই, আমাদের একটা 10% ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? এই আর কি অবস্থা। সো এখানে একদম একটা মানুষ আপনার কাছে লিড দিছে, তার ফোন নাম্বার দিয়ে, তার মানে সারা জীবন কথা বলতে হবে এমনটা না। যতদিন পর্যন্ত তার ইন্টারেস্ট আছে ততদিন পর্যন্ত তাকে কল দিতে হবে। খুব কঠিন কিছু বুঝাইলাম এই 10 মিনিট? না, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, স্যার আর ক্লাস করেন না, হ্যাঁ আর ক্লাস করেন না, ক্লাস করে দিতাম না। 4টা হইছে। 4টা বাজতে মাসে তো ক্লাস শুরু হয় না হইলো, এখনো তো দেখাই নেই কিছু। সো ধরেন বিটিএ বাংলাদেশ, তাদের এখানে কোনো এড টু কাট করার অপশন নাই। কি হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, ঠিক আছে, বা এদিকে গিয়ে কন্টাক্ট আছে, আছে কন্টাক্ট আছে, গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আর কি, ইউর নাম, ইউর ফোন নাম্বার দিয়ে কন্টাক্ট করলেন। ওকে, এ হচ্ছে বিষয়। এবার আসেন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। ক্রিয়েট নাওতে ক্লিক করলাম, লিড অ্যাডস, কি অ্যাডস, এখানে ক্লিক করে পরে কন্টিনিউতে গেলাম, যার পরে কন্টিনিউতে গেলাম, সবকিছু সেম। এখানে আমরা অ্যাড সেটে গেলাম, যাওয়ার পরে কনভার্সন লোকেশন হিসেবে আমরা ওয়েবসাইট দিতে পারি। কি দিতে পারি? ওয়েবসাইট দিতে পারি। যদি আমরা ওয়েবসাইট দেই তাইলে আমাদের ওয়েবসাইটে এরকম ফর্ম ফিল আপ করার অপশন থাকবে। কি ফিল আপ করার? ফর্ম ফিল আপ করার অপশন থাকবে। এই যে ফর্ম ফিল আপ করার অপশন থাকবে, ঠিক আছে? তাইলে আমার ওয়েবসাইটে গিয়ে সে ফর্ম ফিল আপ করলে তাহলে একটা লিড ক্রিয়েট হবে, সাকসেসফুলি আমি ধরে নিব, ঠিক আছে? আর যদি আমি ইনস্ট্যান্ট ফর্ম ইউজ করি, দ্যাট মিন ফেসবুকে একটা ফর্ম ওপেন হবে, সেখানে সে নাম, ফোন নাম্বার দিবে, ঠিক আছে? তো এখন আমরা ইনস্ট্যান্ট ফর্ম ফেসবুকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়
এটা আমরা নিতেছি, চলেন। আচ্ছা, আমরা কোন পেজটা নিব? ধরেন স্কুল 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 সেটাই থাকে। ভিউ টার্মস, অ্যাকসেপ্ট তো করা হয়েছে। আইডি কমপ্লেক্সিটি অ্যাকসেপ্ট করছে তো। আচ্ছা, অ্যাকসেপ্ট করা। আচ্ছা, তো ধরেন এখানে কোনো ক্যাটালগ ফ্যাটালগ থাকবে না, নান থাকবে। আমরা ক্যাটালগ নিয়ে আসছে। দ্যাটস ইট। জাস্ট কনভার্সন লোকেশন হিসেবে হয়তো আমি ওয়েবসাইট দিব অথবা ইনস্ট্যান্ট ফর্ম দিব, ঠিক আছে। দেওয়ার পর আমি অ্যাডের মধ্যে চলে আসি। অ্যাডের মধ্যে আসার পরে কি করতেছে, এবার আমাকে অ্যাড সেট করতে হবে। তো ধরেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমি সেট আপ ক্রিয়েটিভ ইমেজ অর ভিডিও মিডিয়া, নাম দিয়ে দিলাম। তো ধরেন আচ্ছা, ধরেন আমাদের কোর্সের একটা প্রমোশন আর কি। এখানে দেখেন অনেকগুলো ফর্ম ক্রিয়েট করা আছে। ওকে, সো মানুষ সাইন আপে এখানে ক্লিক করার পরে তার কাছে একটা ফর্ম ওপেন হবে। তখন এই ফর্মটা আমাদের ক্রিয়েট করতে হবে। কোত্থেকে ক্রিয়েট করব? ডেস্টিনেশনে গিয়ে ইনস্ট্যান্ট ফর্ম অপশন আছে, কারণ অলরেডি 2-3টা ফর্ম ক্রিয়েট করা আছে। আমি যদি নতুন ফর্ম ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট নাওতে ক্লিক করব। ওকে, আর যদি আমি এক্সিস্টিং থেকে একটা ডুপ্লিকেট করতে চাই, ধরেন এটা থেকে আমি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে, তাহলে জিনিসটা ইজি হবে। তো ধরেন হেডলাইন, আচ্ছা ফর্ম টাইপ প্রথম থেকে যাই। প্রথমে হচ্ছে আমি ফর্মের নাম দিলাম। ওকে, এরপর হচ্ছে মোর ভলিউম হায়ার ইন্টেন্ট, একটা দিলেই হইতেছে। এখানে একটা কমপ্লিকেটেড জিনিস আছে, আমি বুঝাইতেছি না, আরো সময় লাগবে। তো আমি মোর ভলিউম দিলাম আর কি। ধরেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম, আমি এখানে যাই। আচ্ছা, পরে হচ্ছে একটা হেডলাইন। হেডলাইন হচ্ছে এই যে এটা, এখানে কিন্তু প্রিভিউটা দেখাবে আপনি কি লিখতেছেন। আমি দেখুন ডিজিটাল মার্কেটিং মাস্টারি কোর্স ফর্ম। আচ্ছা, পরে লেখা আছে যদি এই কোর্স আপনি এনরোল করতে আগ্রহী হন তাইলে আপনি ফর্মটা ফিল আপ করেন। আচ্ছা, এখানে আবার অনেক অপশন আছে। আপনি কি এনরোল করতে আগ্রহী, হ্যাঁ বা না, এগুলো আপনি কয়েকটা অপশন দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাজ ইউজুয়াল প্যারাগ্রাফ দিলাম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কোন কোন ইনফরমেশন লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা হেডলাইন দেখাইতেছে যে ভাই ইউজিং ইউর ডাটা ফর অ্যাপ্লিকেশন, কোন পারপাস ডাটা ইউজ করতেছেন এটা আপনি দিতে পারেন। অথবা এখানে দিতে পারেন যে এনরোল করার জন্য নিচের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করুন, এরকম একটা লেখা এখানে লিখতে পারেন। এরপরে এই অপশনগুলো আমরা কেটে দিই, নতুন করে আনবো, ঠিক আছে, নাম ফোন নাম্বার। দেখেন অ্যাড ক্যাটাগরি এখানে দেওয়ার পরে কন্টাক্ট ফিল ইউজার ইনফরমেশন নামে দুইটা অপশন আসছে। তো ইউজার ইনফরমেশন এখানে আমরা ফুল নাম দিলাম, যে একটা লোকের ফুল নাম কি এটা আমরা চাই। আবার এখানে দিলাম। এবার ইউজার ইনফরমেশন নেওয়ার পরে কন্টাক্ট ফিল, যে একটা লোকের ফোন নাম্বার আমাদের দরকার আছে, তো আমরা এখানে ফোন নাম্বার ক্লিক করলাম। আবার যাই সেম ভাবে, যে কোন সিটি, আচ্ছা কান্ট্রি ধরেন দিলাম। সো নাম, ফোন নাম্বার, ইমেল, কান্ট্রি।
ওয়ার্ক ইনফরমেশন, সে কি জব করে কি করে না এটাও যদি জানতে চাই তাহলে আমি দিলাম জব টাইটেল, যে ভাই তুমি যে জব করো তোমার জবের টাইটেল কি এগুলো তুমি বলো। ওকে, সো এখানে যদি চেক মার্ক দেন তাহলে জিনিসটা হবে অপশনাল, চাইলে সে ফর্ম ফিল আপ পূরণ করতে পারবে, নাও করতে পারবে। যে অপশনাল না দেন সে এগুলো ফিল আপ না করলে সামনে যাইতে পারবে না। ওকে, দিলেন, দেন নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে প্রাইভেসি পলিসি নামে একটা লিংক দিতে হয়, অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে। সেখানে নাই, সোলজার্সে আছে। সো প্রতিটা কোম্পানির প্রতিটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসির পেজ থাকে, যদি থাকে তাহলে আপনি ওইটা দিয়ে দিলেন, আর যদি না থাকে তাহলে প্রাইভেসি পলিসি জেনারেট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনি প্রাইভেসি পলিসি জেনারেট করে নিলেন আর কি। ওকে, আচ্ছা, লিঙ্ক ট্যাক্স এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এটা আপনি দিলেই হইতেছে। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করলেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এবার আসছে থ্যাঙ্কস ইউ আর অল সেট, এখানে একটা কথা লিখছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে একটা বাটন থাকতেছে কল টু অ্যাকশন। বাটনে আপনি দিতে পারেন যে ভাই ভিউ আওয়ার ওয়েবসাইট, আমি এখানে দিয়ে দিলাম itchatpur.com, এখানে দিলাম যে যে ভিজিট আওয়ার ওয়েবসাইট। আমি এখানে যেটা দিছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারের লিংক। কিসের লিংক? ফেসবুক পেজে মেসেঞ্জারের লিংক। তাহলে হবে কি, এখানে ক্লিক করার সাথে সাথে সে আমাদের মেসেঞ্জারে চলে আসবে। সো এটা কিভাবে পাইতে হয় সেটা কিন্তু আপনারা জানেন, কারণ এটা জানানো হয়েছে। অথবা কল দ্য বিজনেস, এখানে দিয়ে আমি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। এখানে দিতে বললাম যে কল আস, তাহলে সে আমাদেরকে কল দিবে। এর জন্য একটা ইউজ করতে পারি। ওকে, সবকিছু ক্রিয়েট করার পরে ক্রিয়েট ফর্ম দিলে ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা ফর্মটা ক্রিয়েট করতেছি। ওকে, বুঝতে পারলেন? এরপরে ক্যাম্পেইনটা আপনি পাবলিশ করে দিলেন। এখানে দেখেন কল টু অ্যাকশন হিসেবে আমি কি কি দিতে পারি। অ্যাপ্লাই নাও আছে, ঠিক আছে, অথবা বুক নাও, লার্ন মোর, যে কোনো একটা দিতে পারেন। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাপ্লাই নাও অথবা বুক নাও, এই দুইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লিড ফর্মের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার আসেন, মানুষ তো ফর্মগুলো সাবমিট করবে, আমরা কোথায় গিয়ে পাবো? ওকে, পাওয়ার জন্য আমাদের যেখানে যাইতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। সো মেটা বিজনেস সুইট কোথায় পাবো? এই যে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে কোথায়, আচ্ছা এখানে, আচ্ছা এই যে আমাদের পেজটা চলে আসছে। আচ্ছা, তো ধরেন এই যে আমাদের ফেসবুক পেজটা চলে আসছে। এখান থেকে ধরেন অল টুলসে ক্লিক করলাম। কোথায়? অল টুলসে ক্লিক করার পরে ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে, এই যে ইনস্ট্যান্ট ফর্মস। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অলরেডি যে ফর্মগুলো ক্রিয়েট করা আছে এগুলো আমি এখান থেকে দেখতে পাবো, এবং এখানে কয়টা লিড সাবমিট হলো তখন একটা নাম্বার শো করবে যে কয়টা লিড সাবমিট হয়েছে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডেট সিলেক্ট করলাম, ঠিক আছে। পরে এখানে আমি ডেট দেওয়ার পরে যে এত তারিখ থেকে এত তারিখ যে যে লিড জেনারেট হয়েছে ডাউনলোডে ক্লিক করলাম, আমার ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন আসেন সিআরএম সেটআপ। আচ্ছা, আমি চাইলে লিডগুলো আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারি, অথবা আমি যদি এখানে সিআরএম এর জায়গায় গুগল শিটটা কানেক্ট করে দেই
গুগলটা সাইন আপ করলাম, আমার জিমেলটা সাইন আপ করার পরে আমি আমার গুগল শিটে গিয়ে একটা শিট ক্রিয়েট করলাম। ঠিক আছে, ওই শিটের লিঙ্কটা এখানে দিয়ে দিলে যতগুলো ফর্ম সাবমিট হবে অটোমেটিকলি আমার শিটের মধ্যে চলে যাবে, আমাকে আর ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হইতেছে না। আপনি কিছু বুঝতেছেন? আর ভালো লাগতেছে না? আচ্ছা, এখানে সিআরএম হিসাবে আরো অনেক অপশন আছে, যেমন জেপিআর আছে, হাবস্পট আছে, সেলসফোর্স আছে, বা মাইক্রোসফট এক্সেল আছে, গুগল ড্রাইভ আছে, ইমেল আছে। আচ্ছা, গুগল শিটে হবে কি, আপনি এখানে আপনার যে জিমেলটা আছে সাইন আপ করলেন এবং সেম জিমেলটা দিয়ে সেম জিমেলটার যে গুগল শিট আছে, গুগল শিটে গিয়ে একটা গুগল শিট ক্রিয়েট করলেন, ওই গুগল শিটের লিঙ্কটা এখানে এসে দিয়ে দিলে কানেক্ট হয়ে যাবে। ওকে, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়, আপনাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা লিড ফর্ম ক্রিয়েট করলাম, একটা লিড কিভাবে কাজ করে, কেন প্রয়োজন, কোন বিজনেস জন্য লিড ফর্মটা প্রয়োজন আমরা আলোচনা করলাম, একটা লিড অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আলোচনা করলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন এখন এই লিডটাকে আমি কিভাবে পাবো, কোথায় পাবো, এটা আলোচনা করলাম। ঠিক আছে, আচ্ছা, আরো যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিং দেখাইতে পারলাম না আজকে, বাট আই হোপ আরেকদিন আপনাদেরকে দেখাই দিব। বাট আগামী ক্লাস থেকে গুগল শুরু হবে। ওকে।